আমি তাড়াহুড়ো করে জামা ঠিক করলাম। কৌশিক মুখের ইশারায় থামিয়ে দিল, বলল, আমি আগে যাব, তারপর তুই আসবি। সে দরজা খুলে বেরিয়ে গেল, আর আমি একা দাঁড়িয়ে রইলাম অন্ধকার ঘরে। মনে হচ্ছিল আমার হৃদস্পন্দন যেন পুরো ঘরে শোনা যাচ্ছে। কৌশিক ভাই বেরিয়ে যাওয়ার পর ঘরের ভেতর কিছুক্ষণের জন্য এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এল। মনে হচ্ছিল আমি এখনও তার উপস্থিতি টের পাচ্ছি, যেন দেয়ালে ভর দেওয়া অবস্থায় দাঁড়িয়ে আছে, আর আমি তার চোখের ভেতর হারিয়ে যাচ্ছি। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। উঠোনে আলো ঝলমল করছে, দূরে আত্মীয়দের হাসির শব্দ ভেসে আসছে, কিন্তু আমার কানে যেন শুধু নিজের হৃদস্পন্দনের শব্দ বাজছিল, ধূপ ধূপ ধূপ। আমার নাম মায়া পাটোয়ারি। আমি এই গল্পের নায়িকা, তবে আমি বলবো না যে আমি খুব সাহসী বা নিখুঁত মানুষ। আমারও ভুল আছে, ভয় আছে, কিন্তু কিছু স্মৃতি আছে যা আজও আমাকে নাড়া দেয়। আমার জন্ম একটা বড় আর গরমিল ভরা সংসারে। বাবা অমিতাভ পাটোয়ারি আর মা রুবিনা পাটোয়ারির বড় মেয়ে আমি। ছোট বোন আনিশা আছে, সে আমার চোখের মণি। আর আছে মামা, ফুপু, খালাতো মামাতো অসংখ্য ভাইবোন। আমাদের পারিবারিক জমায়েত মানেই হাসি, গল্প আর অনেক কোলাহল। আমাদের বাড়ি ঠিক নদীর ধারে। শীতের সকালে ঘন কুয়াশায় বাড়িটা যেন স্বপ্নের মতো লাগে। সন্ধ্যায় উঠোন ভরে যায় চায়ের কাপ, হাসির শব্দ আর খুনসুটিতে। এইসব জমায়েতেই আমাদের পরিবারের গল্প জমে থাকে। আর সেই গল্পের একটা নাম আছে, কৌশিক নীর চৌধুরী। বড় মামার ছেলে, আমার থেকে কয়েক বছরের বড়। ছোটবেলায় কৌশিক ভাই আমার হাত ধরে স্কুলে নিয়ে যেত, মাঠে খেলতে শিখিয়েছে, এমনকি সাইকেল চালাতেও। তখন ভাবতাম সে শুধু ভাই, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে কিছু বদল এলো। তার চোখের দিকে তাকালে বুকের ভেতর হালকা একটা ধুকপুকানি টের পেতাম, যেটার ব্যাখ্যা তখন দিতে পারতাম না। এই গল্পটা ঠিক সেখান থেকেই শুরু, হালকা হাসি দিয়ে। আচ্ছা, আমি জানি আপনারা এখন গল্পের আসল জায়গাটা শুনতে চাইছেন, কিন্তু তার আগে যদি মনে হয় আমার গল্প আপনাদের ভালো লাগবে, তাহলে কিন্তু এখনই লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন, কারণ এই গল্পে এমন অনেক বাঁক আছে যা আপনি মিস করতে চাইবেন না। তো সেদিনের কথা বলি। শীতকাল হলেও আমাদের বাড়িতে যেন উৎসবের আমেজ। মামাতো, ফুফাতো ভাইবোনেরা সবাই এসেছে। বড় হলে ঘরে চলছে ফুচকার ঝাল চ্যালেঞ্জ, যেখানে যার পক্ষে যত বেশি ঝাল ফুচকা খাওয়া সম্ভব সেই বিজয়ী। ছোটরা উল্লাস করছে, বড়রা মজা নিচ্ছে, আর আমি প্রথমে দূর থেকে দেখছিলাম। কিন্তু হঠাৎ সবাই আমাকে ডাকাডাকি শুরু করল, মায়া আপু, আপনি তো সাহসী, আসুন না। আমি বললাম, না না, আমি এসব খেলায় নেই। কিন্তু কে শোনে কার কথা। মুহূর্তের মধ্যে আমাকে চেয়ার টেনে বসিয়ে দেওয়া হলো। হাতে দেওয়া হলো ফুচকার প্লেট। প্রথম ফুচকাতেই আমার ঠোঁট যেন জ্বলে উঠল, চোখ দিয়ে পানি পড়তে লাগল। সবাই হাসাহাসি করছে, আমি হাঁপাচ্ছি। আর সেই মুহূর্তে মাথা ঘুরতে ঘুরতে আমি সিঁড়ির দিকে এগোলাম। ভাবছিলাম একটু উপরে গিয়ে নিঃশ্বাস ঠিক করব, কিন্তু ঠিক উপরে পৌঁছানোর আগেই আমার ডান হাত শক্ত করে কেউ ধরে ফেল। পরের মুহূর্তে টেনে নিল এক ঘরের ভেতর। দরজা বন্ধ হয়ে গেল। আধো অন্ধকার ঘর, জানালা দিয়ে আসা চাঁদের আলোয় দেখা গেল সে কৌশিক। তার চোখে অদ্ভুত তীব্রতা, আর মুখে কোনো কথা নেই, শুধু আমার দিকে তাকিয়ে আছে। দরজা লাগার শব্দটা যেন আমার কানে বজ্রপাতের মতো লাগল। অন্ধকার ঘরে দাঁড়িয়ে আমি বুঝে উঠতে পারছিলাম না কি হচ্ছে। জানালা দিয়ে আসা ম্লান চাঁদের আলোয় কৌশিক ভাইয়ের অবয়ব স্পষ্ট হল। সাদা টি শার্টে সে, চোখে এক অদ্ভুত স্থিরতা। আমার শ্বাস ভারী হয়ে উঠল। হাতটা ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু তার গ্রিপ শক্ত। মনে হচ্ছিল যেন সে কিছু বলতে চায়, কিন্তু কথা বেরোচ্ছে না। কৌশিক ভাই, আপনি? আমি ফিসফিস করে বললাম। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এল। দুজনের মাঝে দূরত্ব কমতে লাগল। আমি পেছন দিকে সরে গিয়ে দেয়ালে ঠেকলাম। চাঁদের আলোয় তার চোখ আরও গভীর লাগছিল, আর নিঃশ্বাস যেন আমার গালে এসে লাগছিল। হঠাৎ সে নরম গলায় বলল, চুপ। কেউ শুনে ফেলতে পারে। তার কণ্ঠে এমন এক গাম্ভীর্য ছিল যা আমাকে স্তব্ধ করে দিল। মুহূর্তটা অদ্ভুত ছিল। ভয়, বিস্ময় আর এক অজানা কাঁপুনি মিলেমিশে বুকের ভেতর ঘুরপাক খাচ্ছিল। আমি জানতাম এই দৃশ্যটা ঠিক যেমন তেমন কাউকে বোঝানো সম্ভব নয়। ঠিক তখনই বাইরে থেকে তিয়াশার ডাক ভেসে এলো, কৌশিক ভাই। ও কৌশিক ভাই। ডাকটা যেন আমাকে হঠাৎ বাস্তবে ফিরিয়ে আনল। আমি তাড়াহুড়ো করে জামা ঠিক করলাম। কৌশিক মুখের ইশারায় থামিয়ে দিল, বলল, আমি আগে যাব, তারপর তুই আসবি। সে দরজা খুলে বেরিয়ে গেল, আর আমি একা দাঁড়িয়ে রইলাম অন্ধকার ঘরে। মনে হচ্ছিল আমার হৃদস্পন্দন যেন পুরো ঘরে শোনা যাচ্ছে। কৌশিক ভাই বেরিয়ে যাওয়ার পর ঘরের ভেতর কিছুক্ষণের জন্য এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এল। মনে হচ্ছিল আমি এখনও তার উপস্থিতি টের পাচ্ছি, যেন দেয়ালে ভর দেওয়া অবস্থায় দাঁড়িয়ে আছে, আর আমি তার চোখের ভেতর হারিয়ে যাচ্ছি। আমি জানালা দিয়ে বাইরে তাকালাম। উঠোনে আলো ঝলমল করছে, দূরে আত্মীয়দের হাসির শব্দ ভেসে আসছে, কিন্তু আমার কানে যেন শুধু নিজের হৃদস্পন্দনের শব্দ বাজছিল, ধূপ ধূপ ধূপ।
কিছুক্ষণ পরে আমি শ্বাস ঠিক করে ধীরে ধীরে দরজা খুললাম। করিডরে কেউ ছিল না। তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলাম, যেন কেউ বুঝে না ফেলে যে আমি এতক্ষণ কোথায় ছিলাম। নিচে নামতেই দেখি সবাই এখনো ফুচকার ঝাল চ্যালেঞ্জে ব্যস্ত। লাল মুখে কেউ পানি খুঁজছে, কেউ হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আনিশা দূর থেকে আমাকে হাত নেড়ে ডাকল, আপু এসো না, তোমার জন্য এখনো ফুচকা রাখা আছে। আমি মুচকি হেসে বললাম, না, আমি আর খাব না। ঠিক তখন আমার চোখ পড়ল হলো ঘরের কোণে। কৌশিক ভাই দাঁড়িয়ে আছে, তিয়াশা তার পাশে। তিয়াশা কিছু একটা বলছে আর কৌশিক শুনছে, কিন্তু তার চোখ মাঝে মধ্যে আমার দিকে চলে আসছে। আমাদের চোখ একবার মিলতেই বুকের ভেতর অদ্ভুত একটা ঝড় বয়ে গেল। আমি হঠাৎ করেই অন্যদিকে তাকালাম। আনিশা এসে ফিসফিস করে বলল, আপু তুমি আর কৌশিক ভাই আজ অনেক চুপচাপ আছো কেন? কিছু হয়েছে নাকি? আমি চমকে উঠে বললাম, না তো, কিছু হয়নি, কিন্তু গলার স্বরটা কেমন যেন কেঁপে গেল, যা আনিশার চোখ এড়িয়ে গেল না। এদিকে তিয়াশা যেন ইচ্ছে করেই কৌশিক ভাইকে ব্যস্ত করে রাখছে। তার মুখে হালকা হাসি, চোখে চঞ্চলতা। আমি দূর থেকে দেখছিলাম, কিন্তু মনটা যেন অস্থির হয়ে উঠছিল। কেন হচ্ছে জানি না, কিন্তু মনে হচ্ছিল আমি যেন এই মুহূর্তে কৌশিক ভাইকে একা পেতে চাই। কিছুক্ষণ পর সবাই হলঘরের মাঝখানে বসে গল্প শুরু করল। ছোটরা মজার মজার ঘটনা বলছে, বড়রা হাসছে। আমি চেষ্টা করছিলাম স্বাভাবিক থাকতে, কিন্তু কৌশিক ভাই যখনই হাসছিল আমার চোখ নিজে থেকেই তার দিকে চলে যাচ্ছিল। মাঝে মাঝে সে চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকত, যেন কিছু বলতে চাইছে, কিন্তু বলছে না। রাত বাড়তে থাকল। একে একে সবাই নিজের ঘরে চলে যাচ্ছিল। আমি জলের গ্লাস হাতে নিয়ে বারান্দায় দাঁড়ালাম। ঠান্ডা হাওয়া বইছিল, আকাশে পূর্ণিমার চাঁদ। হঠাৎ পিছন থেকে কৌশিক ভাইয়ের কণ্ঠ ভেসে এলো, আজ খুব চুপচাপ হয়ে গেছ মায়া। আমি ধীরে ঘুরে তাকালাম। সে বারান্দার অন্ধকার কোণে দাঁড়িয়েছিল, হাতে কফির কাপ। চাঁদের আলো তার মুখে নরম ছায়া ফেলেছে। আমি কিছু বলতে পারছিলাম না, শুধু কাপে ঠোঁট ছোঁয়ালাম। ফুচকার ঝাল এখনো লাগছে নাকি? কৌশিক ভাই হালকা হাসল। আমি বললাম, না, ঝাল কমে গেছে, কিন্তু অন্য কিছু এখনো কমেনি। সে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, অন্য কিছু? আমি হালকা হাসি দিয়ে বললাম, থাক, কিছু না, কিন্তু মনে মনে জানতাম আমরা দুজনেই সেই কিছু বুঝতে পারছি। মুহূর্তটা ছিল নির্ব কিন্তু ভারী। হাওয়ায় চায়ের গন্ধ, দূরে ঝিঝি পোকার ডাক, আর মাঝে মাঝে হলঘর থেকে ভেসে আসা হাসির শব্দ। সব মিলিয়ে পরিবেশটা যেন কোনো পুরনো সিনেমার দৃশ্যের মতো লাগছিল। আমাদের মাঝের দূরত্ব তখন হাত বাড়ালেই মুছে যেত, কিন্তু কেউই সেই পদক্ষেপ নিচ্ছিল না। আমি তখন জানালার পাশে দাঁড়িয়ে আছি। বাইরে ঝড় থেমে গেলেও আকাশে এক ধরনের গুমট ভাব রয়ে গেছে। ঘরের ভেতর বাতাস যেন আটকে আছে। হঠাৎ পায়ের শব্দ শুনে আমি চমকে উঠলাম, গভীর, ধীর, আরেকটু কাছে আসছে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল, কিন্তু জানালার বাইরে তাকানো বন্ধ করিনি। ঠিক তখনই দরজায় ধাক্কা। মনে হলো যেন কোনো অচেনা অদ্ভুত গন্ধ হাওয়ায় ভেসে এলো, হালকা ধোয়ার মতো, কিন্তু উষ্ণ, যেন কারো শরীরের কাছাকাছি গেলে যেমন লাগে। দরজা খুলতেই সে দাঁড়িয়ে। তার চোখে এমন এক দৃষ্টি যা আমাকে একসাথে ভয়ও দিল, আবার অদ্ভুতভাবে কৌতূহলীও করল। মুখে হালকা হাসি, কিন্তু সেই হাসির মধ্যে লুকিয়ে আছে অন্য কিছু, এমন কিছু যা বোঝা যায় না, কিন্তু অনুভব করা যায়। আমি ধীরে ধীরে এক পা পিছিয়ে এলাম। সে এগিয়ে এসে বলল, তুমি একা আছো তাই না? কণ্ঠে যেন নরম কিন্তু অদ্ভুত গভীরতা, যেটা আমার বুকের ভেতর পর্যন্ত কেঁপে উঠল। আমার ঠোঁট শুকিয়ে আসছিল, তবুও বললাম, আপনি এখানে কেন? সে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ঘরের ভেতর পা রাখল। তার উপস্থিতি এত কাছে এলো যে মনে হলো চারপাশের বাতাস ঘন হয়ে গেছে। আমার চোখ স্বাভাবিক রাখতে চেষ্টা করলেও মাথার ভেতর হাজার প্রশ্ন ঘুরছিল। সে কে, কেন এসেছে, আর এই মুহূর্তে আমার সাথে কি করতে চায়? তার দৃষ্টি হঠাৎ আমার কাঁধে আটকাল। এবার সে ধীরে ধীরে চারপাশ দেখতে শুরু করল, জানালা, টেবিল, দেয়ালে ঝোলানো ছবি। আর তারপর আমার দিকে ফিরে তাকালো এমনভাবে যেন আমি একটা গোপন বই, যার প্রতিটা পাতায় সে পড়তে চায়। আমার শ্বাস ধীরে ধীরে ভারী হয়ে আসছিল। সে এক পা এগিয়ে এসে এতটাই কাছে এলো যে আমি বুঝতে পারছিলাম তার নিঃশ্বাস আমার চুল ছুঁয়ে যাচ্ছে। হঠাৎ খুব ধীরে বলল, তোমার চোখে ভয় আছে, কিন্তু তুমি সেটা লুকাতে পারছো না। আমার মনে হলো এই মুহূর্তে আমি যদি এক পা পিছিয়ে যাই, সে এগিয়ে আসবে, আর যদি দাঁড়িয়ে থাকি তাহলে হয়তো এমন কিছু ঘটবে যা আমার জীবন বদলে দেবে। বাইরে আবার হালকা বাতাস বইতে শুরু করল, কিন্তু ঘরের ভেতর নীরবতা যেন আরও গভীর হল। আমি তার চোখ থেকে দৃষ্টি সরাতে পারছিলাম না। সে এগিয়ে এসে টেবিলের উপর রাখা পুরনো খামটা হাতে নিল। খামের ভেতর থেকে একটা ছবি বের করল, আমার শৈশবের ছবি, যা আমি কারো হাতে কখনো দিইনি। আমার বুকের ভেতর ঠকঠক শব্দ হচ্ছিল। আমি কাঁপা গলায় বললাম, এটা আপনার কাছে কিভাবে এলো? সে শুধু হেসে বলল, সব প্রশ্নের উত্তর সময় হলে পাবে, কিন্তু তার আগে আমাকে বিশ্বাস করতে হবে। তার চোখে এমন এক চাহনি ছিল
যা আমাকে একই সাথে টানছিল, আবার ভয়ও পাইয়ে দিচ্ছিল। আমার মনে হচ্ছিল এই মানুষটার সাথে থাকা মানে এক অজানা গভীর সমুদ্রে ডুবে যাওয়া। আর সেখান থেকে ফিরতে পারব কি না তা আমি জানি না। আমার চোখের সামনে সেই মানুষটা দাঁড়িয়ে, যেন তার চোখের গভীরে কোনো অদেখা গল্প লুকিয়ে আছে। আমি জানি না কেন, কিন্তু হঠাৎই আমার বুকের ভেতর ধুকপুক ধুকপুক শব্দ বেড়ে গেল। বাতাসে হালকা বৃষ্টির গন্ধ মিশে আছে, আর সেই সঙ্গে তার শরীরের এক অদ্ভুত উষ্ণ সুবাস, যা আমার মনকে অকারণেই কাঁপিয়ে তুল। সে মৃদু হেসে বল, ভেতরে চলুন, বাইরে ঠান্ডা লাগতে পারে। তার কণ্ঠের ভেতরে যেন এক ধরনের নরম টান, যা আমাকে অনায়াসে তার দিকে টেনে নিচ্ছিল। আমি কিছু না বলে পা বাড়ালাম। পুরনো সেই কাঠের দরজাটা ঠেলে ভেতরে ঢুকতেই মনে হলো সময় যেন ধীরে চলতে শুরু করেছে। ঘরের ভেতর আলো খুব কম, মেঝেতে পাতলা কার্পেট বিছানো, আর কোণের ছোট টেবিলে রাখা লণ্ঠনটা হালকা কমলা আভা ছড়াচ্ছে। আমি কোট খুলে একপাশে রাখতেই দেখি সে চুপচাপ আমার দিকে তাকিয়ে আছে, চোখে অদ্ভুত এক মিশ্র অনুভূতি, যেন প্রশ্ন আছে, আবার উত্তরও। আমি চেষ্টা করলাম স্বাভাবিকভাবে কথা বলতে। আপনি একা থাকেন? সে হাসল, কিন্তু উত্তর দিল না। শুধু ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তার পায়ের শব্দ কার্পেটে মিলিয়ে গেলেও আমি যেন প্রতিটি পদক্ষেপ শুনতে পাচ্ছিলাম, বুকের ভেতর। মুহূর্তটাকে যেন কোনো অদৃশ্য আবরণ ঘিরে ফেল। তার কাছ থেকে আসা উষ্ণতা আমার গায়ের লোম খাড়া করে দিল। আমি চোখ ফিরিয়ে নিতে চাইছিলাম, কিন্তু পারলাম না। এক অদ্ভুত চুম্বক শক্তি আমাকে আটকে রেখেছিল। সে খুব নরম স্বরে বল, তুমি কি ভয় পাচ্ছ? আমি ঠোঁট কামড়ে মাথা নাড়লাম, কিন্তু মনে হচ্ছিল গলার ভেতর শব্দ আটকে গেছে। ঠিক তখনই বাইরে বজ্রপাত হলো, হঠাৎ আলো ঝলসে উঠল, আর জানালার কাঁচ কেঁপে উঠল। আমি অজান্তেই একটু কেঁপে তার দিকে এগিয়ে গেলাম। সে কোনো কথা না বলে হাত বাড়িয়ে আমার কাঁধে রাখল, শক্ত নয়, বরং এমনভাবে যেন বলছে, আমি আছি, ভয় পেও না। কিন্তু আমি জানি না, সেই স্পর্শে আমার ভয়ের চেয়ে অন্য কোনো অদ্ভুত উষ্ণতা আরও বেশি বেড়ে গিয়েছিল। আমি তখন জানালার পাশে দাঁড়িয়ে আছি। বাইরে হালকা ঝোঁক হাওয়া বইছে, আকাশে চাঁদের আলো অর্ধেক মেঘে ঢাকা, যেন পুরো পৃথিবী কিছুটা গোপন করছে। ভেতরে ঘরের বাতাস ঘন, শীতল, আর এক অদ্ভুত চাপা নীরবতা ভর করেছে। আমার হৃদস্পন্দন ধীর শুরু হলেও কিছু মুহূর্তে তা তীব্র হয়ে উঠছে। মনে হচ্ছিল যেন প্রতিটি শ্বাস প্রশ্বাস আমার রক্তের সঙ্গে মিশে ঘরের ভেতর প্রতিধ্বনি করছে। ঠিক তখনই পেছন থেকে পা ধীর গতিতে নড়েছে। আমি হঠাৎ করে ঘুরে দাঁড়ালাম। আমার চোখের সামনে কৌশিক ভাই দাঁড়িয়ে, তার চোখে গভীর স্থিরতা, আর মুখে হালকা হাসি। কিন্তু সেই হাসির মধ্যে এমন এক রহস্য লুকানো, যা বোঝা যাচ্ছে না, কেবল অনুভব করা যায়। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এল। প্রতিটি পদক্ষেপে কার্পেটের নরম শব্দ ভেঙে ফেলে ঘরের নিস্তব্ধতা, আর সেই শব্দ আমার ভেতর অদ্ভুত এক টান সৃষ্টি করল। আমার মন বলছে পিছিয়ে যাও, কিন্তু শরীর অকারণে এগোচ্ছে। মনে হচ্ছে তার উপস্থিতি আমাকে নিজের নিয়ন্ত্রণ হারাতে বাধ্য করছে। তুমি একা, তাই না? তার কণ্ঠে কোমল কিন্তু স্থির এক টান। আমি কেবল মাথা নেড়েছি, কোনো শব্দ বেরোতে পারছিলাম না। মনে হচ্ছিল ঘরের চারপাশের সব আলো, সব শব্দ শুধু তার দিকে আমাকে টানছে। সে তখন করিডোরের মাঝখান দিয়ে এগিয়ে এসে টেবিলের পাশ দিয়ে দাঁড়াল। হাতের ইশারায় আমাকে কাছে টান না, বরং দূরত্ব রেখে চোখের ভাষায় বলল, আমি দেখছি তোমাকে, ভয় পেও না। আমি শ্বাস নিয়েছি, কিন্তু মনে হচ্ছে প্রতিটি নিঃশ্বাস আরও ভারী হয়ে যাচ্ছে। আমার হাতটা নরম হয়ে কাঁপছে। আপনি এখানে কেন? ফিসফিস করে বললাম। সে কিছুক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল, তারপর খুব ধীরে বলল, আমি তোমার সঙ্গে কথা বলতে চাচ্ছি, মায়া। মুহূর্তটা যেন স্থির হয়ে গেছে। আমার চোখের সামনে ঘর, জানালা, টেবিল, সবই অস্পষ্ট, শুধু তার চোখ স্পষ্ট। আমি হঠাৎ করেই বুঝতে পারলাম, আমার হৃদয়ের ভিতরে কিছুটা ভয়, কিছুটা কৌতূহল, সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি। কিছু বলো না, শুধু দেখো, সে হেসে বল। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। চোখের সামনে তার দৃষ্টি আমার সব অনুভূতি পড়ে যাচ্ছিল। হঠাৎ বাইরে বজ্রপাত হলো, আকাশ ঝলসে উঠল, জানালার কাঁচ কেঁপে উঠল। আমি এক পা পিছিয়ে গেলাম, কিন্তু তার চোখের দৃষ্টি এত গভীর, এত টানশীল, যে শরীর নিজে থেকেই এগিয়ে গেল। সে ধীরে ধীরে আমার দিকে হাত বাড়াল, কিন্তু স্পর্শ নেই, শুধু দূরের দৃষ্টি দিয়ে বোঝাচ্ছে, আমি আছি, ভয় পেও না। মুহূর্তের মধ্যে আমার ভেতর অজানা কাঁপুনি ছড়িয়ে পড়ল। মনে হলো পুরো ঘর এই অদ্ভুত টানটান মুহূর্তে ভেসে গেছে। আমি হালকা কণ্ঠে বললাম, আমার কি করতে হবে? সে চুপচাপ কেবল আমার দিকে তাকিয়ে রইল, তারপর এক অদ্ভুত নরম স্বরে বলল, কেবল বিশ্বাস করো, সব প্রশ্নের উত্তর সময় হলে পাবে। আমি জানি না কেন, কিন্তু সেই মুহূর্তে আমার ভেতর কিছুটা ভয় আর কৌতূহল একসাথে বেড়ে গেছে। মনে হলো যদি আমি চোখ মেলেও তাকাই, সে সব দেখবে, আর যদি চোখ নামাই, তখনও মনে হবে সে আমার প্রতিটি ভাব পড়ছে। বাইরে বাতাস বইতে থাকলেও ঘরের ভেতরে সময় যেন থমকে গেছে। আকাশে চাঁদ ম্লান, কিন্তু তার চোখের জ্যোতি আরও উজ্জ্বল মনে হচ্ছে। মুহূর্তগুলো এত দীর্ঘ মনে হচ্ছিল,
যেন এই ঘরেই সারা জীবন থেমে আছে, কেবল আমি আর সে। আমি হঠাৎ করেই বুঝতে পারলাম, আমার ভেতরের সব প্রশ্ন, সব কৌতূহল, সব অনিশ্চয়তা এই মুহূর্তে মিলেমিশে এক অদ্ভুত রোমাঞ্চ তৈরি করছে। এই ঘরের নিস্তব্ধতা, চোখের খেলা, হালকা বাতাস, সব মিলিয়ে আমার হৃদয়কে টানছে, অথচ কোনো শব্দ নেই। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, হালকা হাওয়ার সঙ্গে চাঁদের আলো আমার কপালে পড়ছে। ভেতর থেকে কিছুক্ষণের নীরবতা ভেঙে শুনি কৌশিক ভাইয়ের ধীর পদক্ষেপ। আমি নিজেকে ভাঙা ভাঙা হাসির মধ্যে আবদ্ধ রাখতে চাইছিলাম, কিন্তু মনে হচ্ছিল আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন তাকে বলে দিচ্ছে, আমি এখানে আছি। সে বারান্দার কাছাকাছি এসে দাঁড়াল। তার চোখে এমন এক গভীরতা, যা আমি আগে কখনো অনুভব করিনি। মনে হলো সে আমার ভেতরের সব ভাব, ভয়, কৌতূহল পড়তে পারছে। চোখ বন্ধ করো না, মায়া, শুধু দেখো। তার কণ্ঠে মৃদু কিন্তু অদ্ভুতভাবে শক্ত টান। আমি চোখ মেললাম এবং ঠিক তখনই বুঝলাম, এই মুহূর্তে আমি শুধু একজন নয়, পুরো ঘর, পুরো রাত, আর সেই স্থির বাতাস, সবই আমাদের গল্পের অংশ। ঘরের ভেতর বাতাস মৃদু কিন্তু ঘন। চাঁদের আলো জানালা দিয়ে ভেসে আসছে, আর তার ধীর ধাপে ধুলো ছোট ছোট নরম আলোয় ঝলমল করছে। আমি নিজেকে স্থির রাখার চেষ্টা করলাম, কিন্তু শ্বাস নেয়ার সঙ্গে সঙ্গে বুকের ভেতরে কেমন অজানা ঢেউ উঠছে, ভয় আর উত্তেজনার এক অদ্ভুত মিশ্রণ। হঠাৎ সে ধীরে ধীরে টেবিলের দিকে এগিয়ে গেল। হাতে কোনো জিনিস নেই, শুধুই তার উপস্থিতি। আমি দেখতে পেলাম তার দৃষ্টি আমার চোখে আটকে গেছে। এক মুহূর্তে মনে হলো সময় থেমে গেছে। আমার শরীরের প্রতিটি স্নায়ু মনে করছে, এই চোখের দৃষ্টি যেন আমাকে অন্য কোনো জগতে টেনে নিচ্ছে। আমি হালকা কণ্ঠে বললাম, আপনি কি এখানে একা? সে কিছুক্ষণ চুপ করল, তারপর হালকা হাসি দিয়ে বলল, আমরা একা আছি, কিন্তু একা নেই। বুঝতে পারছ? তার ভয়ের সঙ্গে মিশে থাকা কোমলতা আমাকে যেন আরও কাছে টেনে নিয়ে এল। মুহূর্তগুলো এত দীর্ঘ মনে হলো যে আমি ভুলেই গেলাম নিঃশ্বাস নিতে। হঠাৎ বাইরে বাতাসের হালকা শব্দ, একটু ঝকঝক করে, যেমন কেউ দিগন্তের পাশে হাঁটছে। আমার চোখ কৌশিক ভাইয়ের দিকে ফিরল। সে ধীরে ধীরে চারপাশ দেখল, ঘরের কোণ, টেবিল, জানালা, আর তার দৃষ্টি আবার আমার দিকে ফিরল। ভয় পেও না, মায়া, সব ঠিক আছে, সে বলল। আমি হালকা কণ্ঠে বললাম, কিন্তু আমি জানি না এটা ঠিক কিনা। ঠিক নাকি? সে বলল, আমরা যা করতে যাচ্ছি তা সময়ের সাথে বোঝা যাবে। এখন শুধু বিশ্বাস রাখো। আমি তার চোখের গভীরতায় হারিয়ে যাচ্ছিলাম। মনে হচ্ছিল পুরো ঘর, চাঁদের আলো, হাওয়ার স্পর্শ, সব মিলিয়ে আমাদের মাঝে এক অদ্ভুত সেতু তৈরি করেছে। আমি বুঝতে পারছিলাম এই মুহূর্তে শুধু দুইজন নয়, পুরো রাত, পুরো পরিবেশ আমাদের গল্পের সাক্ষী। সে ধীরে ধীরে কিছুটা পেছনে হেঁটেও আবার চোখে চোখ রেখে বলল, যে মুহূর্তগুলো শুধু অনুভব করা যায়, তার ব্যাখ্যা করা যায় না। আমি একমাত্র মাথা নেড়ে সম্মতি দিলাম। মনে হচ্ছিল আমার ভেতরের সব প্রশ্ন, সব কৌতূহল, সব অনুভূতি, সব একত্র হয়ে এক অদ্ভুত রোমাঞ্চের ঢেউ তৈরি করেছে। এমন সময় হঠাৎ ঘরের ভেতরকার বাতাসে হালকা শব্দ, ধীরে ধীরে কারো পদক্ষেপ, কেউ এসে দাঁড়াল কিনা তার ইঙ্গিত। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম, বুকের ভেতরের প্রতিটি স্পন্দন শুনতে পাচ্ছিলাম। কৌশিক ভাইয়ের দৃষ্টি থেকে চোখ সরানো সম্ভব হয়নি। বাতাস হালকা, কিন্তু ঘরের ভেতর যেন এক অদ্ভুত চাপা নীরবতা নেমে এসেছে। আমি বারান্দার কাছে দাঁড়িয়ে আছি, বুক ধুকপুক করছে, আর মনে হচ্ছে প্রতিটি শব্দ আমার ভেতর ঢুকে পড়ছে। হঠাৎ ধীরে ধীরে কৌশিক ভাই আমার দিকে এগিয়ে এল। তার পদক্ষেপের প্রতিটি শব্দ, কার্পেটের নরম ধ্বনি, আমার ভেতরের উত্তেজনা আরও বাড়িয়ে দিল। তার চোখে এমন গভীরতা, যা দেখলে স্বাভাবিকভাবে চোখ সরানো যায় না। মনে হচ্ছিল সে শুধু আমার চোখের দিকে তাকাচ্ছে না, আমার ভেতরের প্রতিটি ভীতিকেও পড়ছে। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। শরীরের প্রতিটি স্নায়ু যেন তার দিকে টানছে, কিন্তু মনের ভেতরে কিছু ভয়ও কাজ করছে, কেন জানি না। ভয় পেও না, মায়া, শুধু শ্বাস নাও, সব ঠিক আছে। তার কণ্ঠে নরম অথচ অদ্ভুত শক্ত টান। আমি হালকা কণ্ঠে শুধু মাথা নেড়েছি। বাহিরে হালকা হাওয়া বইছে, চাঁদের আলো ঘরের মধ্যে ঢুকে চারপাশে নরম ছায়া ফেলছে। আমার চোখ তার চোখের সঙ্গে মিলিত হল। হঠাৎ মনে হলো সময় থেমে গেছে, শুধু আমি, সে, আর এই নীরবতা। সে ধীরে ধীরে আমার পাশে এসে দাঁড়াল। দূরত্ব খুব বেশি না, তবে স্পর্শ নেই, শুধু উপস্থিতি। মনে হলো যদি আমি একটু এগিয়ে যাই সে কিছু বলবে, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। হঠাৎ সে আমার দিকে এক পা এগিয়ে